স্টুডেন্টস, আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য ডাব্লিউবি সেমিস্টার 4 ম্যাথমেটিক্স এর ফুল পেপার অ্যানালিসিস। আমি পেপারটা তৈরি করেই অ্যানালিসিস করছি এই কারণ যেহেতু এইচএস পরীক্ষা এতদিন চলছিল, তো আজকে আশা করি শেষ হচ্ছে পরীক্ষা, শেষ হয়ে গেল। কিছু জনের হয়তো কম্পিউটার হয়তো বাকি থাকতে পারে, ঠিক আছে, অসুবিধা নেই। তো সেই জন্য না হলে আমি পেপার আগেই ছেড়ে দিতাম, তো ইচ্ছে করে দেরি করে অ্যানালিসিস করছি, তার জন্য ক্ষমা প্রার্থী। তো অ্যানালিসিস শুরু করার আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে আমার তরফ থেকে কিছু বলার, কারণ সেমিস্টার 4 একটা এক্সাম যেটা এইচএস এক্সাম, এবং বোর্ডের উচিত সিলেবাসকে ফলো করে কোশ্চেন বানানো। আজকে 10 নাম্বার দিয়ে দিলাম, একটা নোটিশ পাঠিয়ে দিলাম হঠাৎ করে, স্টুডেন্টদেরকে নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে, কিন্তু তাতে সব স্টুডেন্ট কি সমান রকম নাম্বার পাবে? পাবে না। কেন পাবে না? কারণ যে স্টুডেন্টটা ওই কোশ্চেন গুলো অ্যাটেন্ডই করছে না, তাদেরকে আপনারা কেন নাম্বার দেবেন? তারা তো ওই নাম্বার নাওতে থাকবেই না, সেই জায়গায় থাকবে। তো এবারে একটা স্টুডেন্ট পরীক্ষার হলে দাঁড়িয়ে হঠাৎ করে একটা আউট অফ সিলেবাস কোশ্চেন আসছে, এত বড় একটা বোর্ড, এত বড় একটা এক্সাম, এখানে অবশ্যই দেখা উচিত ভেরিফাই করে যেটা কোশ্চেনটা যে বানাচ্ছেন আপনারা কি বেশ, সিলেবাস এক দিচ্ছেন, কোশ্চেন একরকম আসছে, কোশ্চেনে 2 মার্কস আউট অফ সিলেবাস আসুক ঠিক আছে, 10 মার্কস আউট অফ সিলেবাস আমি মানলাম আপনারা অর দিয়েছেন, বাট ওই কোশ্চেনটা তো একটা স্টুডেন্টের যেগুলো অরে দিয়েছেন সেই স্টুডেন্টটা ওই কোশ্চেনটা তার চয়েসেবলের মধ্যে নাও হতে পারে। ওই দুটো কোশ্চেন যে বড় কোশ্চেন যে জায়গায় ওয়েস্ট বেঙ্গল বোর্ড স্টুডেন্টদেরকে দিয়েছে, এই কোশ্চেন গুলো যদি স্ট্রেট লাইন বা ডিরেকশন রেশিও থেকে কোশ্চেন অ্যাকচুয়ালি আসা উচিত ছিল, যেখানে প্রথম দাগের ডিরেকশন রেশিও কোশ্চেন এসছে আর লাস্ট দাগের সরলরেখার কোশ্চেন এসছে, মাঝখানে ওই দুটো কোশ্চেন যদি আসতো অ্যাটলিস্ট সরলরেখার অল্টারনেটিভ অরে আসতো, তাহলে সেই জায়গায় স্টুডেন্টরা হয়তো আরো স্যাটিসফাইড ভাবে এক্সাম দিতে পারতো, যতটা স্যাটিসফাইড এক্সাম দেওয়ার। আমি অনেক স্টুডেন্টের কাছ থেকে রিভিউ নিয়েছি যেখানে পরীক্ষা যতটা ভালো হওয়ার উচিত ছিল ততটা ভালো হয়নি, কিছু জনের কাছে পেপার লেন্দি লেগেছে, সেটা আলাদা কথা। সিলেবাসের মধ্যে আশা করি আপনারা আগে আগামী বছর মানে 2027 সালের কথাই ভেবে 28 সালে হয়তো আপনারা যে কোশ্চেন বানাবেন, সিলেবাস দেখে ভাবনা চিন্তা করে একটু কোশ্চেন করবেন, যাতে স্টুডেন্টরা ঠিক করে এক্সাম দিতে পারে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করছি পেপার অ্যানালিসিস। পেপার অ্যানালিসিসে বেশি কিছু সলভ করবো না, আমি দেখিয়ে দিচ্ছি পেপারে কোনটা করা উচিত ছিল, কোনটা করা উচিত ছিল না। যেমন প্রথম একের দাগে যে কোশ্চেন ছিল, এখানে বেঙ্গলি ভার্সন ইংলিশ ভার্সন আমি রেখেছি। আমি এক্সপেক্টেড পেপার যেটা করিয়েছিলাম তার মধ্যে 3টে না 4টে এক্সপেক্টেড পেপারের ভিডিও অলরেডি আমার ছাড়া রয়েছে, যার মধ্যে এই কোশ্চেনটা কমন কোশ্চেন, যেখানে বলেছে এ ভেক্টর বি ভেক্টর যদি হয় তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান্তরাল দিকে ইউনিট ভেক্টর বের করা, যেটা আমরা ফর্মুলা অলরেডি ইজিলি অ্যাপ্লাই করতে পারবো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর মডিউলাস, ঠিক আছে। আলফা ভেক্টর বিটা ভেক্টর গামা ভেক্টর অ্যাকচুয়ালি হলে প্রমাণ করো যে সি স্কোয়ার ইকুয়াল টু এবি। করানোর মধ্যে হয়তো ছিল না, ঠিক আছে, অসুবিধা নেই, বাট কেউ যদি করতে চাও সে করতে পারো। এখানে আলফা ভেক্টর ক্রস বিটা গামা বক্স প্রোডাক্টকে যদি দেখাতে পারো 0, ভেক্টর 3টা অ্যাকচুয়ালি কনসেপ্টে প্রমাণ এখানে চলে আসবে, ঠিক আছে। আমি সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি। সেকেন্ড কোশ্চেনের জন্য আমরা রেডি। সেকেন্ড কোশ্চেনে বলেছে দুটো স্ট্রেট লাইন, এই যে 2 এর দাগের বি, আউট অফ সিলেবাসের কোশ্চেন। এবারে কারণ কোন স্টুডেন্টের এই কোশ্চেনটা অসুবিধা হবে, সে তো সেই জায়গায় এই কোশ্চেনটা তো অন্য কোনো কোশ্চেন অ্যাটেন্ড তো করতে পারতো, কিছু করার নেই। যদি ওই কোশ্চেনটা একটু সোজা আসে, এখানে আমরা দেখে নেবো প্রথম যে কোশ্চেনটা রয়েছে, প্রথম কোশ্চেনটাকে প্রথম লাইনটা যেটা দিয়েছে তার ডাইরেকশন রেশিও হবে 3 - 2 λ, 0। সেকেন্ড যে এটা হবে তার ডাইরেকশন রেশিও x - 1/1, এটাকে তৈরি করতে হবে y+3/2 পাই 3 λ/2, z ইকুয়াল টু z+5/2।
তো এই জায়গায় দাঁড়িয়ে এই লাইনটা ডাইরেকশন কোশ্চেন আসবে 1,3 λ/2, 2 তো এই দুটো ডাইরেকশন এর প্রোডাক্টিভ সাম জিরো করতে হবে, কারণ এটাকে যদি আমি a2 b2 c2 মানি আর এটাকে যদি a1 b1 c1 মানি, তাহলে আমাদের ফর্মুলা যেটা থাকবে সেটা হচ্ছে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়াল টু 0। এই কন্ডিশন আমরা অ্যাপ্লাই করবো এবং এই কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা অ্যান্সার অলরেডি পেয়ে যাবো। 3 নম্বর কোশ্চেনে আমরা যাচ্ছি। নেক্সট কোশ্চেন, এখানে যেটা দিয়েছিল কোন মানগুলির জন্য এটা সত্য হবে, এটা আমরা ক্যালকুলেশন করে বার করতে পারি। আর এখান থেকে এই ইন্টিগ্রেশনটা অনেকে করতে পারবে। এখানে মড এক্স এর কনসেপ্ট আমরা ব্যবহার করবে। মড এক্স এ এক্স পজিটিভ, এক্স গ্রেটার দেন জিরোতে, এক্স লেস দেন জিরোতে এটা নেগেটিভ। তো সেই জায়গায় দাঁড়িয়ে -1 থেকে 0 একবার ভেঙে নেবে, টু দিয়ে আবার -x dx থাকবে। আর 0 থেকে 1 একবার ব্রেক করবে, যেখানে টু দিয়ে আবার x dx থাকবে। এটার অ্যান্সার ক্যালকুলেশন করবে, রেজাল্ট বের করবে। এটা বেশি ইজি আমার মনে হয় এটার থেকে। কেউ চাইলে এই অঙ্কটাও করতে পারো। এই অঙ্কটাও যদি করতে চাও তাহলে ওই cos স্কয়ার x বাই টু প্লাস সাইন স্কয়ার x বাই টু এর কনসেপ্ট অ্যাপ্লাই করবে, মানে ইন্টিগ্রেশন dx 1 প্লাস সাইন x আছে। যদি আমরা এটাকে dx বাই 1 প্লাস সাইন x, 1 মাইনাস সাইন x দিয়ে উপর নিচে গুণ করতে পারি। 1 মাইনাস সাইন x দিয়ে গুণ করলে উপর নিচে নিচে আসবে cos স্কয়ার x। এই পাশে গেলে sec স্কয়ার x আসবে একটা জায়গায়, আর একটা জায়গায় আসবে sin x cos স্কয়ার x, মানে হচ্ছে আমাদের দাঁড়াবে কত sec x tan x। ঠিক আছে, তো এই জায়গায় দাঁড়িয়ে এটার ইন্টিগ্রেশন tan x আসবে আর এটার ইন্টিগ্রেশন দাঁড়িয়ে যাবে sec x। বাট এইটা এই অঙ্কটার ক্ষেত্রে এই জিনিসটা আসছে না। অনেকে বলবে তাহলে স্যার এই প্রসেস, অনেকেই এই প্রসেস যাবে, বাট এই প্রসেস করা যাবে না। কোন প্রসেস করতে হবে? এই প্রসেস ছেড়ে দিয়ে এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে লিখতে হবে, ওয়ানটাকে লিখতে হবে আমাকে cos স্কয়ার x বাই টু প্লাস সাইন স্কয়ার x বাই টু। এখন বুঝবো কি করে স্যার এটাই হতো, কারণ এখানে দেখো x বাই টু একটা ব্যাপার ছিল। ঠিক আছে, আর সাইন এক্সটাকে যেটা ছিল সাইন এক্সটাকে লিখতে পারি টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু। এই কনসেপ্টে আমাকে যেতে হবে, যেখান থেকে কস স্কয়ার এক্স বাই টু যদি ডিভাইড করি পুরো ব্যাপারটাকে, তাহলে উপরে দাঁড়াবে সেক স্কয়ার এক্স বাই টু, নিচে দাঁড়াবে কত 1 প্লাস ট্যান স্কয়ার এক্স বাই টু। ঠিক আছে, প্লাস দাঁড়াবে 2 ট্যান এক্স বাই টু। ক্লিয়ার? যেখানে উপরটার ডেরিভেটিভ যদি আমরা বের করি ডি অফ ট্যান এক্স বাই টু এর কনসেপ্ট আসবে। ঠিক আছে, ডি অফ ট্যান এক্স বাই টু, ডি অফ ট্যান এক্স বাই টু মানে হচ্ছে হাফ অফ সেক, একটা টু যদি সামনে নিয়ে নেওয়া হয় তাহলে সুবিধা হবে। ডি অফ ট্যান এক্স বাই টু, যার ক্ষেত্রে এখানে আসবে কত, নিচে আসছে কত ট্যান এক্স বাই টু প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, ডিএক্স বাই এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, ডিএক্স বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, ডিএক্স বাই এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার ইন্টিগ্রেশন কি হয়? ডিএক্স বাই এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার ইন্টিগ্রেশন কি হয়? এটা হোল স্কোয়ার ইন্টিগ্রেশন হয় মাইনাস অফ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি। এরকম কেস দাঁড়াবে, তার মানে এখান থেকেও সেম জিনিস দাঁড়াবে মাইনাস টু বাই প্লাস সি। ঠিক আছে, ব্যাস এইভাবে এখান থেকে কম্পেয়ার করে এই অঙ্কটা করতে হবে। ঠিক আছে, কম্পেয়ার করে। চলো নেক্সট এতে যাচ্ছি আমরা। y ইকুয়াল টু রুট এক্স, y ইকুয়াল টু রুট এক্স আসা মানে এটা হচ্ছে আমাদের দাঁড়িয়েছে কি অধিবৃত্ত। ছবির কনসেপ্টে যদি আসি, প্রথমে আমাদের ইন্টারসেক্টিং পয়েন্ট বার করতে হবে। y সমান রুট এক্স আসবে না, তাহলে y স্কোয়ার ইকুয়াল টু কি আসবে এক্স আসবে। আর লাইন যেটা দিয়েছে লাইন থেকে আমি পাচ্ছি কত
এক্স মাইনাস থ্রি, যেখান থেকে ওয়াই সমান পাওয়া যায় এক্স মাইনাস থ্রি বাই টু। এটা যদি এখানে বসিয়ে দিই এক্স মাইনাস থ্রি বাই টোটাল হোল স্কোয়ার, এটা বাই ফোর হয়ে যাবে, ইকুয়াল টু এক্স দাঁড়িয়ে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এটা ক্যালকুলেশন করলে এখান থেকে আসবে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন ইকুয়াল টু ফোর এক্স। এখান থেকে আসবে মাইনাস টেন এক্স প্লাস নাইন ইকুয়াল টু জিরো। এখান থেকে এক্স এক্স মাইনাস নয় একটা উৎপাদক হবে, আর এক্স মাইনাস ওয়ান একটা উৎপাদক হবে। ঠিক আছে, যখন তুমি এক্স এর মান নয় বসাবে, নয় বসালে এখান থেকে তোমার আসবে ওয়াই এর ভ্যালু কত, নয় মাইনাস তিন মানে ছয় বাই তিন, মানে নয় আর তিন একটা উৎপাদক দাঁড়াবে, আর একটা দাঁড়াবে এক্স এর ভ্যালু ওয়ান, ওয়ান মানে ওয়াই এর ভ্যালু দাঁড়িয়ে যাবে মাইনাস ওয়ান, এক্স এর ভ্যালু ওয়ানের জন্য। এবারে যদি গ্রাফের কথা চিন্তা করি, প্রথম কথা হচ্ছে এটাকে সিমেট্রিক্যাল ফর্মে লিখতে হবে, তার মানে এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু থ্রি, এই যে লাইনটা রয়েছে এটা দেখতে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই থ্রি বাই মাইনাস টু ইকুয়াল টু ওয়ান। এই যদি লাইনটা মাইনাস থ্রি বাই টু মানে এইরকম দিকে হবে পয়েন্ট, আর থ্রি মানে এরকম দিকে হবে, এরকম ভাবে পয়েন্ট যাচ্ছে। হুম, ঠিক। ফার্স্ট স্কোয়ার ইকুয়াল টু এক্স আছে না, ফার্স্ট স্কোয়ার ইকুয়াল টু এক্স এর ছবি এরকম যাবে। ইন্টারসেক্টিং পয়েন্ট তো থাকবেই। ঠিক আছে, ইন্টারসেক্টিং পয়েন্ট তো থাকবে। তো এই জায়গায় দাঁড়িয়ে এরিয়া বের করতে বলেছে আমাকে। প্রথম পাতে অবস্থিত, প্রথম পাতে মানে এই রিজিয়নটা আমার ড্রাই হবে, আমি যদি স্ট্যান্ডার্ড রিজিয়ন বানাই এইখানটা আমার আসছে। ঠিক আছে, প্রথম পাতে অবস্থিত। তো ইন্টারসেক্টিং পয়েন্ট আমরা দেখে নেবো এই জায়গাটা কি দাঁড়াচ্ছে, নয় আর তিন না। হুম, এরকম কেস। একটু টাফের ব্যাপার আছে এখানে, এই অঙ্কটা এরকম কেস দাঁড়া, এটা ওয়াই এটা এক্স অ্যাক্সিস। জিরো টু পাই, তার থেকে এই কোশ্চেনটার থেকে এই কোশ্চেনটা বেশি ইজি, কারণ এর ছবিটাই এরকম দাঁড়াবে, একদম পজিটিভ দিক সায়েন্স করে এসেছে না, নেগেটিভ দিকে গ্রাফ আসবে না। জিরো থেকে পাই মানে এই জায়গাটা শুধু ইন্টিগ্রেশন করলে অ্যান্সার হয়ে যাবে, সায়েন্স স্কোয়ার এক্স ডিএক্স, তুলনামূলক সোজা। এখানে ছবি একটা ফিগার কনফিউশন করবে, ফিগার কনফিউশন করবে এখানে, কারণ এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স আসছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স আসার পর ইন্টারসেক্টিং পয়েন্ট দাঁড়াচ্ছে এক্স এর মান নয় এর জন্য ওয়াই এর মান তিন দাঁড়াচ্ছে, মানে এরকম জায়গায় এক্স এর মান ওয়ান এর জন্য মাইনাস ওয়ান দাঁড়াচ্ছে এরকম জায়গায়। বাট আমাকে পজিটিভ রিজিয়নটা নিতে বলেছে, শুধু পজিটিভ রিজিয়নটা।
ঠিক না? শুধুমাত্র পজিটিভ রিজন নিয়ে আমাকে ক্যালকুলেট করতে হবে। ইন্টিগ্রেশন এখান থেকে 0 থেকে আহ 0 থেকে 9 পাই স্কোয়ার ইকুয়াল টু এক্স লন। এটার একটা দিক সোজা, এটা যদি এক্স এর কোঅর্ডিনেটে না যদি করে আমরা যদি এরকম কেস করে দিই তাহলে আমাদের সুবিধা হবে। এই আছে ছবি, এই দিক থেকে মেজার করে এদিকে যাচ্ছে। আমরা যদি এই লাইনটাকে ড্র করি, আচ্ছা আমরা যদি ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে মেজার করি প্রথম পার্ট, আচ্ছা তাহলে এইখানে আমার দাঁড়াবে কি 0 থেকে এ দাঁড়াবে না, এই জায়গাটার এরিয়া যাইছে না, তাহলে আমি আমার ছবি অনুযায়ী আমার এই দিকটা সুবিধা হচ্ছে। তাহলে আমি যদি আপার কার্ভের এরিয়া থেকে লোয়ার কার্ভের এরিয়া মাইনাস করতে পারি তাহলে তো আমি মাঝখানে রিজনের এরিয়া পেয়ে যাবো, প্রথম পাদে অবস্থিত সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। তার মানে আমি এই লাইনটা আমার কত, এখান থেকে এতটা হচ্ছে আমার কত 3। তার মানে আমি লিমিট নেবো এরকম 0 থেকে 3 আপার কার্ভের এরিয়া। এখানে আমি যদি স্ট্রিপ এরকম ভাবে ভাবি, ভার্টিক্যালি যদি ছবিটার কথা ভাবি, তাহলে আপার কার্ভ আমার সেই জায়গায় দাঁড়াচ্ছে কত, ওয়াই রেসপেক্টে ফাংশন নিতে চাইছি। ওয়াই রেসপেক্টে ফাংশন নিতে চাইছি মানে আমার আপার কার্ভ দাঁড়াচ্ছে 2y প্লাস 3 ডিওয়াই, তার থেকে মাইনাস হবে 0 থেকে 3 রুটে ওয়াই স্কোয়ার ডিওয়াই। বুঝতে পেরেছো? এরকম কন্ডিশন ঘটবে তবে গিয়ে এটা করতে পারবে। আমি আবার বোঝাচ্ছি, এই জায়গাটাতে আমি এই জায়গাটার এই যে যেখানটা সেট করেছি এই জায়গাটা দিয়ে যাচ্ছি, তো উপরের যে পোর্শনটা আছে নিচের পোর্শন আমাকে পজিটিভ কোয়াড্রেন্ট নিতে হবে না, প্রথম পদে অবস্থিত প্রথম পদে মানে তোমার এই জায়গাটা শুধু হবে। তাহলে আপার কার্ভ মানে আমার শুধু এদিকের পার্টটা আপার, তার থেকে লোয়ার পার্ট বাদ দিলে যেটা হবে সেটা হবে মাইনাস। বোঝা গিয়েছে এই কনসেপ্টে যান। নেক্সট, আচ্ছা এখানে একটা কোশ্চেন দিয়েছে যে বৃত্তগুলি মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট এবং একক ব্যাসার্ধের বৃত্ত যে সরলরেখা প্রথম পাতকে সমদ্বিখণ্ডিত করে তাদের ছেদ বিন্দু হয় সেগুলো বৃত্তগুলো অবশ্যই কর। না যাওয়াই ভালো ছিল কেউ যদি এটা হ্যান্ডেল করতে। এটা ভীষণ ইজি, যদি বলো কি করে ইজি স্যার, কারণ ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সিম্পল কোশ্চেন হিসেব মতো এটাও আউট অফ সিলেবাসের মধ্যেই ছিল, তাও বোর্ড দিয়েছে। বোর্ড মানে যেটা আউট অফ সিলেবাস নয়, বাট সিলেবাস বলে এটা ছিল না সিলেবাস। যাই হোক, ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, পুরা কোশ্চেনের ম্যাক্সিমামটাই আউট অফ সিলেবাসের কোশ্চেন। বোর্ড শুধু 10 নাম্বার খুঁজে পেয়েছে যে ওটা তোদের কাছে আউট অফ সিলেবাস, আমি খুঁজে খুঁজে বার করে দিচ্ছি কোনগুলো সিলেবাসে ছিল কোনগুলো ছিল। এটা এনসিআরটি এর সিলেবাস বানিয়েছে, দিয়ে বলছে সব সিলেবাসে আছে ই টু দি পাওয়ার ওয়াই ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। বাস এটা ইন্টিগ্রেশন করবে বোথ সাইডে, এটা ইন্টিগ্রেশন করলে যে রেজাল্ট আসছে ওটা তোমাদের অ্যান্সার, ঠিক না? আমি একটা করে অঙ্ক দেখাচ্ছি, এটা যেমন আউট অফ সিলেবাসের মধ্যেই ছিল, এই পার্টটা ছিল। নেক্সট কেসে বলি, এইখানে কথার অঙ্ক আউট অফ সিলেবাস ছিল না, বাট দিয়েছে বই কথার অঙ্ক আউট অফ সিলেবাস করেই দিয়েছিল, অনলি ফর গ্রাফিক্যাল সলিউশন সিলেবাসের মধ্যে লেখা ছিল। হিসেব করে দেখতে গেলে প্রত্যেকটা জায়গায় আউট অফ সিলেবাস কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? ওইখানে প্রথমে যেমন ভেক্টর তলের কোশ্চেন করালাম, ভেক্টর তলের বক্স প্রোডাক্ট ছিল না, সেটাকে ঢুকিয়েছে, ইনক্লুড করেছে। রৈখিক প্রোগ্রামবিধির সমস্যার ক্ষেত্রে উত্তল বহুভুজাকার কার্যকরী অঞ্চলের কৌণিক বিন্দু এখানে দেওয়া আছে, এটা বেশি ইজি। সর্বাধিক মান প্রাপ্ত যে কৌণিক বিন্দুটা নির্ণয় করো, কিচ্ছু করতে হবে না, জাস্ট টেবিল বের করতে হবে। এই অঙ্কটা যারা লিখে লিখে করেছো তারা ফেসে গেছো।
এখানে কিছুই করতে হতো না, শুধু কৌণিক বিন্দু এক সাইডে কর্নার পয়েন্ট বলে লিখবে, মানে সলিউশন যদি বলি এক সাইডে কর্নার পয়েন্ট বলে লিখবে, আর জেড লিখবে, ঠিক আছে? বাস, এবারে পয়েন্ট গুলো চুপচাপ বসাবে, 0 0 0 4 2 3 5 0, ক্যালকুলেশন করবে, এটা আসবে 0, এখানে 4 বসালে এটা আসবে 16, এখানে 2 বসালে 2 3 6, 3 4 12 মানে 18, আর এখানে 5 3 15। সব থেকে বড় কোনটা? এটা কোশ্চেনে জিজ্ঞেস করেছে সর্বাধিক মান প্রাপ্ত কৌণিক বিন্দু, এটা হচ্ছে সর্বাধিক পয়েন্ট, কর্নার পয়েন্ট। বাস এইটুকুতেই অ্যান্সার, এটুকুতেই 2 নম্বর বোঝা গিয়েছে। করা উচিত ছিল, করতে পারোনি যেখানে, তাহলে সেখানে তোমার সমস্যা। আচ্ছা, এখানে সলিউশনে আমি যাচ্ছি না, তাও আমি বলে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, এই জায়গায় দাঁড়িয়ে সামান্তরিকের দুটি সংলগ্ন বাহু কিছু বলার নেই, ভেক্টর দ্বারা সূচিত সেটির ক্ষেত্রফল সূত্র একটাই, এ ভেক্টর ক্রস বি ভেক্টর তার মডিউলাস। সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, এই কোশ্চেনটা বেশি ইজি, 3 মার্কসের মধ্যে। এই দুটো কোশ্চেনের মধ্যে এইটা বেশি ইজি। কেন বেশি ইজি? কারণ উপরটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে, ঠিক আছে? সাইন অফ আলফা মাইনাস বিটা এইভাবে অ্যাডজাস্টমেন্ট করতে 1/sin করে দিলে সেপারেট করলে চলে আসবে। আচ্ছা, এইখানে এটা হচ্ছে ওই সাজাতে হবে, ওয়াই ইকাল টু ভিএক্স ফরম্যাট, দেখতেই পাচ্ছি। আর এখানটা হচ্ছে ওই কেস, এটাকে যদি তুমি সেই ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করে নাও। প্রথমটাও বেশি ইজি, প্রথমটা আরো ইজি, কারণ প্রথমে উপরটা এটা দিয়েছে, ওটা হচ্ছে কি, যদি তুমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করো পুরো ইকুয়েশন, কারণ ডি অফ এক্স ওয়াই প্রথমটা দাঁড়াবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাবে, পরেরটা দাঁড়াবে ওয়াই স্কোয়ার, তো ক্যান্সেল হয়ে যাবে, এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স বাই এক্স স্কোয়ার পড়ে থাকবে। তাহলে এই পার্টটা হয়ে যাবে আমার কত, ডি অফ ওয়াই বাই এক্স, আর এই পার্টটা কত হয়ে যাবে, ডি অফ এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই সরি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, এর ইন্টিগ্রেশন করবে বোথ সাইডে, এদিকটা দাঁড়াবে কত, সি। বাস, ইন্টিগ্রেশন সুন্দর হবে, এখানে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন সুন্দর করা যাবে, ডি অফ ওয়াই বাই এক্স এর ইন্টিগ্রেশন করা যাবে, ইন্টিগ্রেশন করলে রেজাল্ট করা উচিত। এখান থেকে 3 পাবে, এখান থেকে এটাও ছিল মনে হয় মোটামুটি 4 মাস না কত মাস, মাসটা দেখে নিও, ঠিক আছে? কমন কোশ্চেন করা যেত। দেখো পেপার একদম কঠিন হচ্ছে এটা বলা ভুল। এই দুটো কোশ্চেনের মধ্যে যারা এটা অ্যাটেন্ড করেছো তারা এখানে সম্ভবত বাউন্ডেড সলিউশন আসার চান্স আছে, কারণ সবগুলো লেসিক্যাল ব্যাপার আছে, ঠিক আছে? বাউন্ডেড সলিউশন আসার কথা আছে, বাউন্ডেড রিজিয়ন, এটা এসি ইজি, এটার থেকে 3 মার্কস এখানে পাওয়া উচিত, তোমাদের হিসাব দাঁড়িয়ে বলছে। দুটি সরলরেখার মধ্যে দেখো বাবা, এখানে যদি বলি এই কোশ্চেনটার পুরোটা প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক বার করতে বলেছে, এটা কমন কোশ্চেন 4 মার্কসের। এইখানে এই কোশ্চেনটা একটু বড়, বাট করা যাবে। এই দুটো কোশ্চেন তো আউট অফ সিলেবাস, আমার কিছু বলার নেই বোর্ডকে এখনো অব্দি। হঠাৎ করে সিলেবাস আউট করে দিল, সিলেবাসে ই করে দিল, আউট অফ সিলেবাস কোশ্চেন করে দিল, তারপরে রিলিজ করে দিল নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে, এবং নাম্বার দিয়ে দেওয়াটা বড় কথা নেই, কিন্তু যারা এই কোশ্চেন গুলো অ্যাটেন্ড করেন তাদেরকে আপনি নাম্বার দেবেন, তাহলে সবাইকে নাম্বার দিন, 10 মার্কস সবার জন্য বরাদ্দ করে দিন, ঠিক আছে? যারা অ্যাটেন্ড করো তারা নাম্বার পাবে, যারা অ্যাটেন্ড করবে না নাম্বার পাবে। এবার যারা এ আর বি অ্যাটেন্ড করেছে, কারো এ ভুল হয়ে গেল, বি আর সি করেনি তারা, কে এ আর ডি করেছে, দেখা গেল এ এ হচ্ছে ঠিক আছে, এ ভুল হয়ে গেছে, ডি ঠিক আছে, ওতেই পারে। বিসি বিসি করেন বলে আমার নাম্বার দেবেন, দেবেন না। তো কি লাভ, ঠিক না? বাকি রয়ে গেল এখানে ইন্টিগ্রেশন, প্রথমটা কমন অঙ্ক, লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস এক্স আই ধরে করতে হবে প্রথম অঙ্কটা, সবাই জানি এখানে আমার এক্স অক্ষ এক্স ইকুয়াল টু, এই অঙ্কটা সব থেকে সোজা অঙ্ক, যেটা আমাদের 2 মার্কসের কোশ্চেনকে এরা 4 মার্কসে ঢুকিয়েছে। এক্স ইকুয়াল টু রুট 3y এর লাইন, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 লাইন, ইন্টারসেক্টিং পয়েন্ট তো অবশ্যই আসবে, কিন্তু সব থেকে বড় জিনিস যেটা আসবে সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু রুট 3y লাইন, মানে এরকম ভাবে পাস করবে, করবেই করবে না। আর এইটা এখানে ইন্টারসেক্টিং পয়েন্ট কিছু একটা বেরোবে, আর এই পয়েন্টটা হয়ে যাবে কত, 2,0। ইন্টারসেক্টিং পয়েন্ট বার করবো, এটা তো আমার অরিজিন দাঁড়িয়ে যাচ্ছে 0,0,
আর মাঝখানে এই যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপ এখান থেকে এটা ইন্টারসেক্টিং পয়েন্ট, ওই এক্স এর মান √3 যদি আমি বসিয়ে দিই, তাহলে আমার দাঁড়াচ্ছে কত, 3y² প্লাস y² ইকাল টু 4। মানে y² এর ভ্যালু দাঁড়াচ্ছে 1। ক্যালকুলেশন করলাম, মানে y এর ভ্যালু দাঁড়াচ্ছে কত, +-1। আমি প্লাসটা নেব, কারণ আমার প্লাসের দিকে আছে এক্স অক্ষ দ্বারা প্রথম পাদে বলেছি সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, এবং y এর ভ্যালু যদি 1 হয়ে যায়, এক্স এর ভ্যালু আমি √3 দেখতে পাচ্ছি, তার মানে এই পয়েন্টটা দাঁড়িয়ে যাবে কত আমার, √3, তার মানে স্ট্রিপ হবে দুটো, ঠিক আছে, একটা হবে লাইনের উপরে, একটা হবে সার্কেলের উপরে। ছবি বলছে 0 থেকে √3 একটা লিমিট নাও, যেখানে সার্কেলের লাইনের উপরে স্ট্রিপ হবে, লাইনের জন্য আসবে x/√3 dx প্লাস √3 থেকে একটা হবে 2 পর্যন্ত যাবে, সার্কেলের উপর একটা স্ট্রিপ হবে, পড়ানো অঙ্ক, এই অঙ্ক √4 - x²। করতে পেরেছো কিনা জানি না, বাট ইজি অঙ্ক। প্রথম অক্ষ দ্বারা সীমাবদ্ধ, আমি ছবিটাকে আরো ভালো ক্লিয়ারেন্স করে দিচ্ছি। কোথায় গেল? হুম, এই যে ছবি, এই ছবি এরকম করে এই জায়গাটা, এইখানে একটা স্ট্রিপ হবে, আর এই জায়গাটা একটা ছোট্ট স্ট্রিপ হবে, ঠিক আছে। এখানে পয়েন্ট যেগুলো যেগুলো আসবে, সেটা হচ্ছে এরকম, এটা হচ্ছে অরিজিন, 0,0 वाला পয়েন্ট হবে, এটা হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট, √3, 1 হবে, আর এই জায়গাটা হবে 2,0, কারণ ব্যাসার্ধ 4 আছে না, এই সরি ব্যাসার্ধ 2 আছে না, x² + y² 4 আছে, মানে 2² মানে ব্যাসার্ধ 2 হবে না। এটার ইন্টিগ্রেশন করলাম, সুন্দর, এই ইন্টিগ্রেশনটা সলভ করলে যে রেজাল্ট আসবে ওটাই আমাদের ইউজ করা হবে। ভালো অঙ্ক ছিল, যে করতে পেরেছে সে ফুল মার্কস পাবে। নিচেরটাও সোজা অঙ্ক, x² + y² নিচেরটাও সরলরেখার এ দ্বারা সীমাবদ্ধ, এই যদি নিচেরটা করে থাকো, নিচেরটার জন্য হবে একই রকম হবে, x+y 1 এর থেকে ছোট, এক্ষেত্রেও তোমার 1001 দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। ছবির কনসেপ্টে যদি আসো, এরকম ছবি দাঁড়াবে, এই আর এই, ঠিক আছে, ব্যাস। x² + y² সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, আপার কার্ভের এরিয়া থেকে লোয়ার কার্ভের এরিয়া মাইনাস করতে হবে, মানে এই জায়গাটা হয়েছে। লিমিটের কনসেপ্ট যদি পাবো, 0 থেকে 1 আপার কার্ভ দেখো সার্কেল আছে, লোয়ার কার্ভ দেখো স্ট্রেট লাইন আছে, তাহলে আপার কার্ভ আর লোয়ার কার্ভ, মানে আপার কার্ভ থেকে লোয়ার কার্ভ মাইনাস করবে, √1 - x² dx থেকে এখানে মাইনাস করতে হবে 0 to 1 1 - x dx, ঠিক আছে, ব্যাস, ব্যাস, ঠিক আছে। এই ছিল তোমাদের অ্যানালিসিস, যেটা আউট অফ সিলেবাসের কোশ্চেন। বোর্ডের কাছে আমার পার্সোনাল রিকোয়েস্ট, প্লিজ আগের বছর সামনের ইয়ার স্টুডেন্টদের কথা ভেবে দেখুন, আপনারা সিলেবাস বাড়ালে সিলেবাস বাড়িয়ে দিন, অসুবিধা নেই, বাট বাচ্চাকে এরকম করে পাজল করবেন না, কারণ এটা পরীক্ষা হবে, ঠিক না? তো যাক, যেটা হয়ে গেছে হয়ে গেছে, নতুন করে কিছু বলার নেই। 10 মাস টেস্ট দিলে আমার, আমি অ্যাজ আ টিচার হিসাবে আমার যেটা উচিত, আপনারা কি ভাবছেন জানি না, 10 মাস সবাইকে দেওয়া উচিত, কারণ এর জন্য সবার ক্ষতি হয়েছে ওই কোশ্চেনের জন্য। থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং ভিডিও শেয়ার করে দাও সবার কাছে। যা এক্সপেক্টেড পেপার আমি করিয়েছিলাম 2 মার্কসের, প্রাইসটাই কমন, 4 মার্কস ইজিলি, বড় বড় কোশ্চেনও কমন করেছে এরকম না। পেপারটা পরীক্ষার হলে একটু বুদ্ধি খাটিয়ে, যারা নার্ভাসনেস কে কম রেখে যারা করতে পেরেছে তারা বেরিয়ে গেছে, যারা দেখেছে আউট অফ সিলেবাস কোশ্চেন আসছে কি করবো এই চিন্তা ভাবনা করেছে তাদের কাছে। দেখো পেপারে, পুরো পেপারের কথা যদি বলি, পুরো পেপারে লাস্ট মুহূর্তে দাঁড়িয়ে ওই 4 মার্কস পাওয়া প্রবলেম করবে, বাকি পুরো পেপার মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। কোন কোন কোশ্চেন অ্যাটেন্ড করা উচিত ছিল, কোনগুলো অ্যাটেন্ড করা উচিত ছিল না, আমি সব বলে দিয়েছি। এই যেখানে প্রবলেম, দেখো এরিয়া আন্ডার দ্য কার্ভে 2 মার্কসের কোশ্চেনে সেকেন্ডের কোশ্চেনটা ভালো ছিল, প্রথমের কোশ্চেনে প্রবলেম করতে হবে, সেকেন্ডের কোশ্চেন অ্যাটেন্ড করা উচিত, ঠিক না?
এই টাইপের জিনিসগুলো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। আর এইচএস শেষ হয়ে গেল, কার কি মতামত, কে কোথায় কত নাম্বার কার স্কোর হলো কমেন্টে জানিও। তোমার সে কে কতটা কি করতে পেরেছো, কত মাস অ্যাটেন্ড করতে পেরেছো পরীক্ষার হলো, অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও।